শুধুমাত্র এটা ইটস জাস্ট নট আ পোর্ট, এটা বাংলাদেশের মানুষের হাজার হাজার মানুষের কর্মসংস্থান। হয়তো ভবিষ্যতে জেনারেশনের পর জেনারেশন এই পোর্টের কারণে নতুনভাবে চাকরি পাবে, তাদের বাচ্চারা এডুকেশনে যাবে। তারা কিন্তু আমাদের সাথে একই সময় স্বাধীন হয়েছে, স্বাধীন হয়ে তারা আজকে একটা কমপ্লিটলি ডিফারেন্ট লেভেলে চলে গেছে এবং সেটা চলে যাওয়ার পিছিয়ে তাদের পোর্টের কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি। এপিএম এর যে ওদের যে হেডকোয়ার্টার নেদারল্যান্ডসে, ওখানে গিয়েছিলাম গত মাসে। তো এবং ওনাদের পোর্টের যে ওনারা তো বিভিন্ন দেশে পোর্ট অপারেট করেন, আপনারা জানেন যে ওনারা ওয়ার্ল্ডের সবচেয়ে ওয়ান অফ দ্য বিগেস্ট পোর্ট অপারেটার্স। তো ওনাদের যেই সিইও, তার নিচে চিফ ইনভেস্টমেন্ট অফিসার বলে একজন আছে, উনি আমার চাকরিটা আর কি ধরেন ওনার ওই কোম্পানির হয়ে করেন। ওনার ছেলে এবং তার বন্ধুরা তাকে জিজ্ঞেস করছেন যে আপনি কী চাকরি করেন, উনি বলেছেন যে আমি এরকম বড় একটা পোর্ট কোম্পানির চিফ ইনভেস্টমেন্ট অফিসার। এইটা তো আমাদের জেনজির জন্য এটা ইম্পর্টেন্ট না যে আপনি একটা পোর্ট কোম্পানির বড় অফিসার। বলছে যে না, আপনি অ্যাকচুয়ালি মানুষের জন্য কী করেন। তো ওইটার এক্সাম্পল হিসেবে ওনারা এত 60টার উপরে দেশে অপারেট করেন, কিন্তু সব কিছুর পরে বাংলাদেশে ওনারা এখনো শুরু করেননি। কিন্তু উনি এক্সাম্পল দিয়েছেন, বাংলাদেশে এক্সাম্পলটা দিয়েছেন যে যখন আমরা বাংলাদেশে একটা পোর্ট করার চেষ্টা করছি, সেই পোর্টটা যখন আমি করতে পারবো, যখন আমরা এটা করব, তখন শুধুমাত্র এটা ইটস জাস্ট নট আ পোর্ট, এটা বাংলাদেশের মানুষের হাজার হাজার মানুষের কর্মসংস্থান, তাদের টোটাল ইকোনমির যে ডেভেলপমেন্ট, এই পুরোটাতে একটা এক্সেপশনাল ভূমিকা রাখবে। সো হয়তো ভবিষ্যতে জেনারেশনের পর জেনারেশন এই পোর্টের কারণে নতুনভাবে চাকরি পাবে, তাদের বাচ্চারা এডুকেশনে যাবে। দিস ইজ ওয়ান জার্নি, যেই জার্নির ভিতর আমরা যারা পার্ট হতে পাওয়ার সুযোগ পাচ্ছি, আমরা উই আর বিকামিং পার্ট অফ হিস্ট্রি। সো আমাদের একটা হিস্ট্রি তৈরি করার সুযোগ আছে। আমরা সব সময় বলি যে বাংলাদেশের কিন্তু প্রায় 50% পপুলেশন হচ্ছে গিয়ে 25 বছরের নিচে পড়াশোনা। সো এটা এত ইউনিক, আপনি পৃথিবীর আর কোনো দেশে এই পপুলেশন পাবেন না। তো তাদের ভবিষ্যৎ যে ভালো হবে, সেটাকে এনশিওর করার কিন্তু একমাত্র উপায় হচ্ছে আমাদের দেশকে একটা ম্যানুফ্যাকচারিং হাব করা, এবং সেটার জন্য পোর্ট ক্যাপাসিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওনাদের অ্যাসেসমেন্ট সেটা হচ্ছে যে এখানে এই পোর্টটা করতে, এটা একটা অবভিয়াসলি স্টেট অফ দি আর্ট এবং গ্রিন একটা পোর্ট হবে, এবং এই গ্রিন পোর্টটা করতে ওনাদের রাফলি $800 মিলিয়ন মতো লাগবে। এই পুরাটাই এফডিআই হিসেবে বাংলাদেশে আসবে, এখানে কিন্তু সরকার কোনো 1 টাকাও দিচ্ছে না, এবং পুরাটাই ওনারা বিদেশ থেকে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট হিসেবে আনবে। কনটেক্সট হিসেবে বলি, আপনারা জানেন যে বাংলাদেশের এফডিআই নাম্বারটা কিন্তু খুবই ছোট। আমাদের যেটা জেনুইন ট্রু এফডিআই, যেটাকে আমরা বলি যে একুইটি হিসেবে যে নাম্বারটা ঢোকে, সেই নাম্বারটা কিন্তু প্রতি বছরই আমাদের 400, 500, 600, 700 মিলিয়নের বেশি আসে না। তো এই একটা প্রজেক্টে যদি আমাদের $800 মিলিয়ন এফডিআই আসে, এবং এপিএম এর মধ্যে একটা ভালো কোম্পানি থেকে, সেটা আমাদের দেশের ইকোনমির জন্য এবং ওভারঅল আমাদের ফাইন্যান্সিয়াল হেলথের জন্য ইটস ভেরি ভেরি ক্রুশাল। সিঙ্গাপুরের পোর্ট ক্যাপাবিলিটি নিয়ে তো আর বলার কিছু নাই, আপনারা সবাই জানেন যে একটা ছোট্ট দেশ কীভাবে তারা কিন্তু আমাদের সাথে একই সময় স্বাধীন হয়েছে, স্বাধীন হয়ে তারা আজকে একটা কমপ্লিটলি ডিফারেন্ট লেভেলে চলে গেছে এবং সেটা চলে যাওয়ার পিছিয়ে তাদের পোর্টের কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি। তারা তো একটা ট্রেডিং হাব হিসেবে পরিণত হয়েছে। সো পিএসএর খুবই ভালো এক্সপিরিয়েন্স, তারা ওই এক্সপিরিয়েন্সটা নিয়ে আসবে, আমাদের সাথে বেস্ট প্র্যাকটিসগুলো নিয়ে আসবে, এবং আমরা এস্টিমেট করছি যে এই পিএসএ এবং ডিপি ওয়ার্ল্ড রাফলি $1 বিলিয়ন করে এই প্রজেক্টে ইনভেস্ট করবে। সো 1 বিলিয়ন করলে প্রথম দুইটা সিটি 1, সিটি 2তেই আমরা প্রায় $2 বিলিয়ন মতো একটা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট দেখতে পাবো।